আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আনুপাতিক হারে নির্বাচন হলে কোনো সমস্যা নেই বলছেন নূর। এদিকে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলছেন চরমোনাই পীর। জানাবো ঐক্যবদ্ধ থাকলে কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল পাল্টা দখলে অস্থিরতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আনুপাতিক হারে নির্বাচন হলে কোনো সমস্যা নেই বলছেন নূর। আনুপাতিক হারে নির্বাচন হলে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর বলেন, সংস্কার কমিশনকে বলতে চাই, একটি দলকে ভিত্তি করে সংস্কারের নকশা পরিবর্তন করা যাবে না। একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না হলে সমস্যা কি? আমরা এই কথাগুলো দফায় দফায় বারবার বলেছি। সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন কেন জানি একটা দলের জন্য পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি আরো বলেন, যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে একইভাবে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলছেন চরমোনাই পীর। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর বলেন, সংস্কার বিচার ও আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আমরা এখানে একত্র হয়েছি। জুলাই অভ্যুত্থানকে আমরা অতীতের মধ্যে ব্যর্থ হতে দিতে পারি না। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরাচারের বিচার করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতীক। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা অন্য দেশের সংবিধানকে অনুসরণ করেছিল, ফলে যা হওয়ার তাই হয়েছে। রেজাউল করিম বলেন, রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্য আমরা সংস্কার প্রশ্নে অটল এবং অবিচল অবস্থান নিয়েছি। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদে উভয় পক্ষের পিআর পদ্ধতি নির্বাচনের মতো ঐক্যমত না হলে গণভোটের আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরে জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা চলছে। আমরা লক্ষ্য করেছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন। এটা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচনের আয়োজন করে আবারও আগের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, পতিত স্বৈরাচারের কোনো ক্ষমা নেই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। যারা অপরাধে সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও পতিত সরকারের অধিকাংশ মন্ত্রী, এমপি এবং নেতারা এখনও জেলের বাইরে। অনেকে দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে। অবিলম্বে ফ্যাসিস্টের সঙ্গে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জনগণের ঐক্যবদ্ধতা থাকলে ভবিষ্যতে কোনো সরকারই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশ আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সার্জিস আলম তার বক্তব্যে বলেন, আমার সামনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লাখো ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি বলেন, আমরা যখন জুলাই অভ্যুত্থানে ওই স্মৃতিকে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাই যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো ততক্ষণ কারো প্রোপাগান্ডা বা বিদেশি এজেন্টের চক্রান্তে আমাদের কিছু আসা যায় না। সার্জিস জোর দিয়ে বলেন, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোগিতা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কোনো নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে, কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশ দাঁড়াতে পারবে না। সার্জিস ইসলামী আন্দোলনের কর্মীদের শৃঙ্খলার প্রশংসা করে বলেন, আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের ট্রাফিকের কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব। একই সঙ্গে জনগণের যে হয়রানি সেটাও আমাদের মাথায় থাকবে। তিনি পূর্ববর্তী সমাবেশের পর মাঠ পরিষ্কার করার উদাহরণ টেনে বলেন, এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয়, আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। সার্জিস স্মরণ করিয়ে দেন যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পাঞ্জাবি, পায়জামা, টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছিল। তিনি বলেন, আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই
টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আগামী বাংলাদেশে কেউ যেন কাউকে টার্গেট কিলিং না করতে পারে, কেউ শিকার না হন, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সার্জিস আলম সংস্কার ও বিচারকে তাদের লড়াইয়ের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য পিআর ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, এই যে পিআর, আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরও জোরদার কাজ করতে হবে। এনসিপির পক্ষ থেকে তিনি অস্বীকার করে বলেন, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। সার্জিস আলম বলেন, আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। ইনশাল্লাহ। জিন্দাবাদ। খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল পাল্টা দখলে অস্থিরতা। দখল পাল্টা দখলে অস্থির খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। অনুমোদিত ট্রাস্টি না হয়েও নিজেকে বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করেছেন মিজানুর রহমান। শিক্ষার্থীদের মাধ্যমে মব তৈরি করে উপাচার্য অধ্যাপক শেখ মোহাম্মদ এনায়েতুল বাবরকে পদত্যাগে বাধ্য করেছেন তিনি। তবে ঘটনার প্রতিবাদে তালা দেন শিক্ষার্থীদের অন্য অংশ। গত 3 দিন ধরে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। 2012 সালের 18 নভেম্বর অনুমোদনের পরের বছর শুরু হয় শিক্ষা কার্যক্রম। শুরুতে ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন 18 জন। চেয়ারম্যান খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর খালেক আত্মগোপনে চলে যান। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হন সিরাজুল হক চৌধুরী। সূত্র জানায়, চেয়ারম্যান হওয়ার পর ট্রাস্টি বোর্ড সহ বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিস্তার করতে থাকেন সিরাজুল হক। তিনি শিক্ষার্থীদের মাধ্যমে মব তৈরি করে ট্রাস্টি বোর্ডের উদ্যোক্তা সদস্য তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকারকে কার্যক্রম থেকে বিরত থাকার অফিস আদেশ দেন। এরপর গত বছরের 10 ডিসেম্বর বোর্ড সভায় মিজানুর রহমানকে ট্রাস্টি সদস্য করেন সিরাজুল। চলতি বছরের 5 জানুয়ারি নিয়মের তোয়াক্কা না করে আজিজুল হক ও সৈয়দ হাফিজুর রহমানকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করেন। ট্রাস্টি বোর্ডের সদস্য হতে যৌথ মূলধনী কোম্পানি থেকে নিবন্ধন প্রয়োজন। নতুন 3 জনের ক্ষেত্রে কিছুই করা হয়নি। এ ব্যাপারে সিরাজুল হক বলেন, ট্রাস্টি বোর্ডে আমি ছাড়া সবাই ছিলেন আওয়ামী লীগের। বোর্ডে বিএনপি লোক বাড়ানোর জন্য মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার পরামর্শে নতুন 3 জন যুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি অনিয়ম না পাওয়া ট্রাস্টে 3 সদস্যকে কার্যক্রম ফেরানো হয়েছে বলে জানান তিনি। গত 21 মে ট্রাস্টি বোর্ডের সভা ডেকে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন মিজানুর রহমান। হাফিজুর রহমানকে করা হয় সদস্য সচিব। এরপর থেকে সিরাজুল হককে সরিয়ে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নিচ্ছেন মিজানুর। অভিযোগ রয়েছে, খুলনা মহানগর বিএনপির এক শীর্ষ নেতার ইন্ধনে অন্য ট্রাস্টিদের পক্ষে টানতে ভয়ভীতি দেখানো হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ট্রাস্টি সদস্য তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকারকে আসামি করা হয়েছে বিএনপি সমাবেশে হামলার মামলায়। অথচ এ মামলায় 156 আসামির বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা। মিজানুরের সঙ্গে বিরোধের বিষয়ে সিরাজুল হক বলেন, এত কোটি টাকা বাড়তি বিল প্রদান নিয়ে তাদের দ্বন্দ্বের শুরু। আমার সই জাল করে 21 মে সভা ডাকা হলেও বেশিরভাগ সদস্য উপস্থিত হননি। মিজানুর রহমান ট্রাস্টির বোর্ডের বৈধ সদস্য নন। তিনি কিভাবে চেয়ারম্যান হন? রাজনৈতিক মদদে বিশ্ববিদ্যালয়টি দখল হচ্ছে, বিভিন্ন দপ্তরে আবেদন করে প্রতিকার পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ বেশিরভাগ সদস্য ফ্যাসিস্টের দোসর। তাদের অনুরোধে আমি চেয়ারম্যান হয়েছি। শিগগির দোসরদের দুর্নীতি প্রকাশ করা হবে। তিনি দাবি করেন, ইউজিসি আমাদের ট্রাস্টি হিসেবে অনুমোদন দিয়েছে, ফলে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন জরুরি নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।